চিত্তচিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 22। মায়ের বুকের মাঝে যত্নের লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি বলেছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে, সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের মুখের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল এই মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে, মুখে লেপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম, মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়। তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমায় আগলে রাখে, তুহিন ভাইজান সহ। কিন্তু আমি ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলাম, কাউকে বলে যায়নি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখ তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটাই দীর্ঘ শ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানিনীর অক্ষিদয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই, তাই দু কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধি দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই এ বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দেব সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তি শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুল ভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেধে এসে খেয়ে ছেঁকা, কেন গাল দাওয়াবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলত তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য করেছে, সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এ পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না, ঠাঁই দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো অভিজ্ঞতার কথা ভুলে গেলেন এক নিমেষেই। স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ছনছন শব্দে টুকরো টুকরো হলো গ্লাসটা। সাথে ভীত হলো রোজা সওদাগরও। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব, হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে অগ্নি ঝরছে। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে?
আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা। রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে সে প্রায় নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল, সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাগালে আরো একটা চড় বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের এমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করল, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজুড়িটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু কি করছো? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠদয়ে পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন তার অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গাটা যেন কেমন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল, সবাই বের হও, উনি মাত্রই এসেছেন, তাই হয়তো মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবার বসে পড়লেন আরামকেদারা খানায়। সে তার জীবনে ভাইদের ছেলে মেয়ে, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে, আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে। কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া আদুরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যেই রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরো ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে 1 অক্টোবরের আকাশে। বিরক্তির আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। ওহি যখন নওশাদের এমন রূপ দেখলো, সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখেই হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধ হয় আপনাকে একটু বেশি উত্তক্ত করেছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল। বিরক্তের স্বরে বলল, হ্যাঁ, বেশি উত্তক্ত করেছে, আর এখন আপনি নিশ্চিত তার থেকেও বেশি করবেন। নওশাদ হেসে দিল। মাথার পেছনে চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বলল, তা আপনি মিছে বলেননি। হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্তক্ত করতে। আপনি নাকি কাজ করেন? তা সারাদিন মেয়েদের পেছনে ঘোরা ছাড়া তো আপনার কাজ নেই দেখছি। মেয়ের পেছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি। ওহি ভ্রু কুঁচকাল, চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা বের করে ওহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের ঝিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার? ওহি মিনিট 2 ফুলটার দিকে তাকিয়ে রইল।
হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপসরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল দূরে। নওশাদ কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখলো সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহিও তুমুল রাগে হেঁটে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটে নিয়েছে, ফুলের দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল, পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অব্দি। ওহি ক্ষীণ স্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলায় বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগাতেও সাহায্য করে।